ছবি থেকে বেরিয়ে ভাইয়ের বন্ধুকে প্রথমবারের মতো সামনে দেখে চমকেই উঠল ইরিন। শুধু চমকেই উঠল না, নিজের এলোমেলো অবস্থার কথা মস্তিষ্কে হানা দিতেই হতভম্ব ও লজ্জাও পেল। ছুটে গিয়ে নিজ ঘরে ঢুকে গায়ের ওড়না খুঁজতেও সময় নিল না। সবেই কলেজ থেকে ফিরেছিল ইরিন, বারান্দায় রাখা চেয়ারেই কাঁধের ব্যাগটা রাখে। বাইরের তীব্র রোদ ও অতিরিক্ত গরমের তাড়নায় কলেজ ড্রেসের ওড়নাটাও গা থেকে খুলে ফেলে সেখানেই। এরপর চেঁচিয়ে মাকে ডেকে বলে, মা, ক্ষুধা লেগেছে, খেতে দাও তাড়াতাড়ি। সাড়া পায় না মায়ের। ফের ডেকে উঠে, কি হলো মা, শুনতে পাচ্ছ না? কোথায় তুমি? বলতে বলতেই বারান্দা হতে বসার ঘরের দিকে এগোতে থাকে। ঠিক তখনই দরজার সম্মুখে চেনার মাঝেও অচেনা এক পুরুষের সামনে পড়ে ইরিন। ওর ভাইয়ের বন্ধু। এতদিন অসংখ্য ছবি দেখলেও সামনাসামনি এই প্রথম দেখা। প্রচণ্ড অবাক ইরিন। অতঃপর লজ্জায় হতভম্ব হয়ে যায় নিজের এলোমেলো অবস্থার কথা ভেবে। সময় নেয় না মেয়েটা, দিশাহারার মতো ছুটে গিয়ে নিজের রুমে ঢুকে ওড়না গায়ে জোড়ায়। দ্রিম দ্রিম হৃৎস্পন্দন যেন সুর তুলেছে ইরিনের বুকে, পারছে না স্বাভাবিক হতে। নিজের এই অস্বাভাবিকতা নিয়েই বার কয়েক নিজেকে আয়নায় দেখেছেও। ছি, কত বাজে দেখাচ্ছে ওকে। চোখে কাজল দেওয়ার অভ্যাস তার। অভ্যাসগতভাবেই আজও কাজল দিয়েছিল চোখে। অতিরিক্ত গরমের তাড়নায় লেপ্টে ছিল অনেকটা, বাসায় ঢুকতে ঢুকতে হাত দ্বারা বার কয়েক ডলেছেও, যার দরুন আরও লেপ্টে ছড়িয়ে গেছে কাজল। ঘামে ভেজা গায়ে মুখও তেলতেলে ভাব, চুলগুলো এলোমেলো, সেই সাথে গায়ে ওড়নাও নেই। নিজের ক্রাশের সামনে প্রথমবার গিয়েছে, তাও এভাবে। ভাবতেই যেন লজ্জায় মরি মরি অবস্থা ইরিনের। নানান ভাবনায় চুপটি করে বসে আছে বিছানায়। এর মাঝেই এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো এর নাম ডেকে, ইরু। চোখ উঠিয়ে দরজার পানে তাকায় ইরিন। তৎক্ষণাৎ নিজের করা ভাবনা থেকে ছুটি নিয়ে চনমনে হয়ে উঠল ওর মন। ভাইয়া বলে চেঁচিয়ে উঠে ছুটে গেল সেদিকে, জড়িয়ে ধরতেও সময় নিল না। উৎসাহিত কণ্ঠে বলে উঠল, ভাইয়া, কখন এসেছিস তুই? কেমন আছিস? ইশফাক আহমেদ ইফতি ইরিনের বড় ভাই। কয়েক বছরের ব্যবধান ওদের মাঝে, কিন্তু একে অপরের ঝগড়ায় যেন সমবয়সীদেরও হার মানায়। আর ভালোবাসা, সেটা দুজনেরই অফুরন্ত। ভাইবোন যেন একে অন্যের প্রাণ ইফতি ও ইরিন। ইফতি আদর মাখা হাতে মাথায় হাত বুলিয়ে দেয় বোনের। মুচকি হেসে ফিরতি প্রশ্নে বলে, কেমন আছিস বাচ্চা? ভালো ছিলাম না, এখন তোকে দেখে বিন্যাস আছি। এত মিস করছিলি আমাকে? ভাইকে ছাড়ে ইরিন। মনে পড়ে যায় ভাইয়ের প্রতি ওর অভিমান নিয়ে রাগ পুষে থাকার কথা। গুনে গুনে 3 মাসের অধিক সময় নিয়ে আজ বাড়ি এসেছে ইফতি। ইরিন যতবারই ভাইকে বাড়ি ফেরার কথা বলেছে ঠিক ততবারই বলেছে, শহরের আরাম আয়েশের জীবন ছেড়ে যাব না গ্রামে। তা মনে পড়তেই মুখ ভেঙিয়ে বলে উঠে, মিস করছি তোকে? মোটেও কাউকে মিস করছি না। আহা, এখনো রেগে আছিস বাচ্চা? এই ইরিন যার তার উপর রেগে থাকে না। তুই যে রেগে নেই সেটা তোর জড়িয়ে ধরাতেই বুঝতে পেরেছি। বুঝতে হবে না তোর, সর সামনে থেকে। বাড়ি এসেছিস কেন? যা না, তোর আরাম আয়েশ করা শহরে। হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। ফ্রেশ হয়ে আয়, ক্ষুধা লেগেছে। কখন এসেছিস তুই? খাসনি এখনো? কিঞ্চিত নরম সুরে শুধাল ইরিন। সে জানে, বাড়ি ফিরলে ওর ভাই ওকে ছাড়া খেতে বসে না। তবুও জিজ্ঞেস করল। ছেলেটা বলল, বললাম না নাটক না করতে। এবার জলদি জলদি ফ্রেশ হয়ে আয়। একটু আগেই এসেছি। আগে খাবো, চল। ছি, এই অপরিষ্কার গায়ের দুর্গন্ধ নিয়ে খেতে বসবি আমার সাথে? আমার বোন হয়ে এতটা অপরিষ্কার তুই? ক্ষুধা লেগেছে আমার, যাবি তুই? হাতের তর্জনী আঙুল উঠিয়ে বলল ইরিন। তারপর সময় না নিয়েই ঘর ছেড়ে বেরিয়ে গেল। বোনের কাণ্ডে মুচকি হাসল ইফতি, এরপর নিজেও ঘর ছেড়ে বেরিয়ে এলো। দরজার বাহিরে আসতেই ফের বোনের সামনে পড়ল। ওকে দেখেই ইরিন আঙুলের ইশারায় পিছনে দেখিয়ে চাইল, উনি কে? কাব্য, আমার বন্ধু। দেখেছিস না ওকে আগে? হ্যাঁ, ছবিতে দেখেছে ইরিন, জানে ও ইফতির বন্ধু বলে। তবুও জিজ্ঞেস করল। প্রত্যুত্তরে জবাব না দিয়ে বলল,
বাড়িতে মেহমান এসেছে বলিসনি কেন আমায়? ছি ফকিন্নি বেশে, আমি কি না ওনার সামনে গিয়েছি? কি মনে করলো উনি আমাকে, কাজের লোক? উমম, খারাপ কিছু বলিসনি, তোকে দেখে ভাবতেই পারে। তুই তুই একটা হনুমান। বলেই রাগ দেখিয়ে রুমে ঢুকল ইরিন। এতক্ষণে ভাইয়ের সাথে কথোপকথনে ভুলেই বসেছিল লোকটার কথা। আরও একবার যে মানুষটার সামনে এভাবে পড়েছিল তা এড়িয়ে গেল। এবারও নিজের এলোমেলো অবস্থায় লজ্জাবোধ করল। চুলোয় যাক ওর ক্ষুধা, আগে ফ্রেশ হতে হবে ওকে, পরিপাটি হয়ে আসতে হবে। ছবিতে দেখা প্রথম ক্রাশকে আজ সামনে পেয়েছে, আর ও কি না এভাবে লোকটার সামনে যাবে? উহু, মোটেও না। ইয়াসোনা আহমেদ ইরিন বাবা, মা ও ভাইয়ের বড্ড আদরের মেয়ে। সবার আদরের হলেও বাবা ও ভাইয়ের আহ্লাদী মেয়ে ও। ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে এবার সেকেন্ড ইয়ারে উঠেছে। জেলা শহরের বড় কলেজে পড়ার ইচ্ছে থাকলেও ভর্তি হতে হয় নিজ থানার মফস্বল শহরে। তার গণ্ডি খুব সীমিত কিনা। নিজ জেলা ছেড়ে বিভাগীয় শহরে ঘুরতে গেছে ভাইয়ের হাত ধরেই। আহ্লাদে থাকা মেয়েটার চেনা জানার গণ্ডিও বেশ সীমিত। ইশফাক আহমেদ ইফতি পরিবারের একমাত্র বড় ছেলে হওয়ায় দায়িত্বও অনেক। আর এই দায়িত্ব থেকেই পড়াশোনায় কঠোর পরিশ্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিল ম্যাথমেটিক্স নিয়ে। এবছর ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হলো। পড়াশোনার জন্য শহরে জীবনযাপন করলেও পরিবারের দায়িত্বের কথা ভুলে যায়নি। পরীক্ষার ঝামেলা চুকিয়ে আজ হঠাৎই শহুরে বন্ধুকে নিয়ে বাড়ি ফিরেছে। থাকবে বেশ কিছুদিন, গ্রামে কাটাবে। ছোট থেকে শহরেই বড় হওয়া বন্ধুকে গ্রামের সাথে পরিচয় করিয়ে দিতেই নিয়ে আসা। ইফতির বাবা মাহতাব আহমেদ নিজ গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক। বিকাল 4টায় স্কুল ছুটি হওয়ায় এখনও বাড়ি ফিরেননি ইফতি। ইরিনের মা ইতি বেগম খাবার ঘরের ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে ইফতিকে প্রথমে ডাকলেন, সাথে তার বন্ধু কাব্যকেও আসতে বলল। দুজন এসে চেয়ারে বসতেই ইতি বেগম ইরিনকে ডাকলেন। পরপর দুবার ডাকতেই ওর রুম থেকে আওয়াজ এলো, আসছি মা। এরপর মিনিট দুয়েকের মাঝেই খাবার ঘরে এলো ইরিন। ভাইয়ের পাশের চেয়ারে ভাইয়ের বন্ধুকে দেখে কপাল কুঁচকে ফেলল। ভাইয়ের পাশের চেয়ারটা ওর, সেটা আজ অন্য কেউ দখল করেছে দেখেই কপাল কুঁচকে ফেলেছে। এবার ভালোভাবে লক্ষ্যই করল ছেলেটাকে। কালো ও ছাই রঙের মিশ্রণে ফুল হাতের টি শার্ট পরনে, হাতা উঠানো কুনুইয়ের নিচ পর্যন্ত অনেকটা, শ্যামবর্ণের মুখ জুড়ে খোঁচা খোঁচা দাড়ি, তোরতরে খাড়া নাকে ব্রাউন চোখের মালিক। চোখের পাপড়ির ঘনত্ব মেয়েদেরও হার মানাবে যেন। থেকে থেকে পলক পড়ছে চোখের, গলার উঁচু ভোকান কর্ড কথার সাথে তাল মিলিয়ে নড়ছে। এখানে এসেই যেন আহত হলো ইরিন। তার মাকে অনুরোধ সুরে বারণ করে বলছে, প্লিজ আন্টি আর না, এত খেতে পারবো না। খানিকেই বোধহয় ইরিনের হৃৎস্পন্দন থেমে গেল 2 সেকেন্ডের জন্য, এরপর অস্বাভাবিকভাবেই বিট করতে থাকল, বেশ জোরে। মুহূর্তেই কি হলো বুঝতে পারল না ও, তবে এতটুকু বেশ বুঝল, স্বাভাবিক নেই ও। ভালো লাগার পুরুষটিকে প্রথমবারের মতো সামনে থেকে দেখে অস্বাভাবিক হয়ে পড়েছে। কম্পনকৃত হাত বাড়িয়ে পানির গ্লাসটা নিল ইরিন, ভেজাল শুকনো গলা। এরপর নিজের প্লেটটা নিয়ে মাকে উদ্দেশ্য করে আস্তে করে বলল, মা, খেতে দাও। কাব্যর প্রতি মনোযোগ রাখা ইতি বেগম ইরিনের দিকে নজর দিল। ইফতি ও কাব্য তাকালো। ইফতি বোনের দিকে তাকিয়ে ইফতি বলে উঠল, কি হয়েছে? ঠিক আছিস তো? উহু, ঠিক নেই ও। কাব্য নামক মানুষটার নজর পোড়ায় আরও এলোমেলো হয়ে পড়তে চাইল যেন। কথাটা বলতে পারল না ভাইকে। যথাসম্ভব নিজেকে সামলানোর চেষ্টা ইরিনের। সামান্য সময় নিয়ে আস্তে করে বলল, ঠিক আছি। এরপর মাকে উদ্দেশ্য করে ফের বলে উঠল, খেতে দাও মা। কামরান মেহতাব কাব্য ইংরেজি গোটা গোটা অক্ষরের ফেসবুক আইডির এই নামেই কাব্যকে চিনে ইরিন। এটাও জানে অ্যাডমিশন টেস্ট থেকে প্রায় 5 বছরের বন্ধুত্ব ওর ভাইয়ের সাথে। ছেলেটার বেড়ে ওঠা শহরেই তার জীবনযাপন। ইরিন ছেলেটার সম্পর্কে যতটুকু জেনেছে ওর ভাই ইফতি ও ফেসবুকের মাধ্যমেই। পার্সোনাল মোবাইল ফোন এখনও হয়নি ইরিনের, তবে মায়ের মোবাইল ফোনটাই যেন ওর। পড়াশোনা ব্যতীত মায়ের মোবাইল ফোনই ওর দখলে থাকে। তাতেই ভাইয়ের সাথে কাব্যর ছবিগুলো দেখেও মাঝে মাঝে ছেলেটার ফেসবুক আইডি ভিজিট করতেও ভুলে যায় না।
ভাইয়ের সাথে প্রথমবারের মতো কাব্যর ছবি দেখে খুব পাত্তা দিয়েছিল না ইরিন। দেখার সংখ্যা যখন দ্বিতীয় থেকে তৃতীয়বারে পৌঁছায় তখনই ক্রাশ নামক বাসটা খেয়ে বসে মেয়েটা। এরপরই শুরু হয় ছেলেটাকে ওর খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সংখ্যা। ছবির সুন্দর মানুষ সুন্দর হয় না, তার ধারণা ছিল ইরিনের। কিন্তু ছবি থেকে বেরিয়ে বাস্তবে যে ছেলেটা অধিক সুদর্শন তার ধারণা ছিল না। নিজ ভাবনায় থাকা ইরিনের খাবারে মনোযোগ নেই। সামনে থাকা ইফতি তা বেশ খেয়াল করল। ওকে উদ্দেশ্য করে বলে উঠল, খাওয়া ছেড়ে কি খাচ্ছিস? এতক্ষণ তো ক্ষুধা পেয়েছে বলে চিল্লালি, এখন খাচ্ছিস না কেন? এই তো খাচ্ছি, বলল ইরিন। ইফতি ওকে আর কিছু না বলে কাব্যকে উদ্দেশ্য করে বলল, কি রে বেটা, এত খাবো না বললে হবে? গ্রামে এসেছিস আর গ্রামের খাবারের দাদ নিবি না? ছেলেটার কি এসবে অভ্যাস আছে? ইফতি ছেলেকে উদ্দেশ্য করে বললেন ইতি বেগম। ফের কাব্যকে বললেন, বললাম একটু সময় দাও, তরকারিটা রান্না করি। শুকনো ডিম ভাজি দিয়ে কি আর খাওয়া যায়? ব্যস্ত হও না আন্টি, খেতে পারবো তো আমি, আস্তে করে বলে উঠল কাব্য। ইতি বেগম যেন তবুও মানতে পারলেন না ছেলেটার কথা। প্রতিদিনের চেয়ে দুপুরের রান্নাটা আজ একটু দেরিতেই হয়েছিল ইতি বেগমের। ইফতির বাবা সকালে বাজার থেকে ছোট মাছ এনেছিলেন, সেটাই কাটতে কাটতে বেলা গড়িয়ে যায়। ইফতি ছাড়া বাড়িতে তারা তিনজন, ইরিন, মাহতাব আহমেদ এবং তিনি। ইরিনের ছোট মাছের চচ্চড়ি, মাহতাব আহমেদের ডাল ঘাটি বেশ পছন্দের। সেগুলোর সাথেই আলু ভর্তা রান্না করেছিলেন তিনজনের সংসারে তিনি। সবগুলো রান্না শেষে ছোট মাছের চচ্চড়িটাই চুলায় ছিল, তখনই কোথা থেকে যেন বন্ধুকে নিয়ে হাজির হয় ইফতি। এতদিন পর ছেলেকে পেয়ে বাড়তি কিছু রান্নার কথাও ভুলে গেলেন ইতি বেগম। খেতে বসিয়ে কাব্যর জন্য শুধু ডিম ভাজিই করতে পেরেছেন। তাই তো আফসোসের সীমা নেই। ইতি বেগমের কথায় কাব্য হাসি মুখেই জানালো, ঠিক আছে আন্টি, আমি এগুলো খেতে পারবো তো। তাছাড়া আলু ভর্তা আমার ফেভারিট। আলু ভর্তা আর ডাল ঘাটির চেয়ে রাজকীয় খাবার আর আছে নাকি? রাজকীয়? এই ডাল ভর্তা তোর কোনো দিক থেকে রাজকীয় খাবার বলে মনে হয়? একবার হোস্টেল ডাল ভাত খাস, তখন কিভাবে এদের রাজকীয় বলিস আমিও দেখব, বলল ইফতি। বাক্য হেসে বলল, মায়েদের হাতের সব খাবারই রাজকীয়। তা ঠিক বলেছিস, প্রত্যুত্তরে হাসল কাব্য। মাছের চচ্চড়ি দিয়ে ভাত মাখিয়ে এক লেকমা মুখে দিল। খাওয়ার পর উৎসাহিত কণ্ঠে বলে উঠল, আরে আন্টি, এটার টেস্ট তো জোস লাগছে। কি রান্না করেছো এটা তুমি? এটাকে চচ্চড়ি বলে, বিলের তাজা ছোট মাছের চচ্চড়ি। ইফতির বাবা আজ সকালেই এনেছিল। আসলেই অনেক মজা। মা বোধ হয় এমন রান্না করত, আমি কখনোই খাইনি, বলেই আরও ভাত মাখিয়ে আরও একবার মুখে পুরল কাব্য। ইফতি হেসে বলল, মজা? আরে ব্যাটা, বলেছিলাম না, গ্রামে আসলে আসল খাবারের স্বাদ পাবি, শহরের ফরমালিন যুক্ত খাবারের স্বাদ ভুলে যাবি। ট্রাস্ট মি আন্টি, যদি প্রতিদিন এমন মজার খাবার খাওয়ায় তবে আমার আর যেতেই ইচ্ছে করবে না, এখানেই থেকে যাব। ছেলেটা আমার আর বাড়ি থাকে কই? ছেলের অভাব পূরণ করে তুমি থেকে যাও না বাবা। থেকে যাব বলছো? পরে কিন্তু আর যেতে চাইব না। যেতে হবে না, আমার আরেকটা ছেলে হয়ে থেকেই যাও। মায়াভরা চাহনিতে তাকায় কাব্য। এই বুঝি আবেগী কণ্ঠে মা বলে ডেকেই ফেলে ইতি বেগমকে। জবাব দেয় না কাব্য, প্রত্যুত্তরে ইতি বেগমকে শুধুই হাসি উপহার দিল। ইতি বেগম ফের বললেন, তোমার মা তো আবার কিছু মনে করবেন না। আমার মা অনেক আগেই মারা গেছেন আন্টি, আমি খুব ছোট ছিলাম তখন, ধীর কণ্ঠে বলল কাব্য। ইতি বেগম চমকিত চাহনিতে তাকালেন। ছোটবেলায় মাকে হারিয়েছে কাব্য। এতটাই ছোট ছিল যে মায়ের চেহারাও স্পষ্ট মনে নেই। ছবি দেখলেও মায়ের অবয়ব ধরে রাখতে পারে না। কথাটা অনেক আগে একবার ইফতি বলেছিল ইতি বেগমকে, কিন্তু ভুলেই বসেছিলেন তিনি। মা হারা ছেলেটাকে মায়ের কথা মনে করে দেওয়ায় ব্যথিতই হলেন তিনি। বললেন, ইফতি বলেছিল একবার, মন ভোলা আমি ভুলেই বসেছিলাম, কিছু মনে করো না বাবা। না না আন্টি, ঠিক আছে, যেটা সত্যি সেটা তো আর মিথ্যা হয়ে যায় না।
ছেলেটার অমায়িক ব্যবহারে হাসলেন ইতি বেগম। এদিকে নীরব শ্রোতা ইরিন এতক্ষণ চুপচাপ খাচ্ছিল ও শুনছিল সকলের কথা। কাব্যর মা নেই, কথাটা আজকেই শুনছে ও। কথাটা শুনে বড্ড খারাপ লাগল, তবে প্রকাশ না করে কথা ঘুরিয়ে দিতে খাবার চেয়ে ও বলে উঠল, মা, তরকারিটা এদিকে এগিয়ে দাও তো। 3 রুমের টিনসেট বাড়ি ইরিনদের। উপরে টিনের চালা হলেও ঘরের মেঝেসহ আঙিনা পর্যন্ত প্লাস্টার করা। আধুনিকতার সাথে তাল মিলিয়ে বাড়ির এক একটা জিনিসপত্র সুন্দর করে সাজানো গোছানো। প্লাস্টার করা আঙিনা জুড়ে নানান রকমের ফুলের গাছ লাগানো। 2টো আম গাছ ও পেয়ারা গাছও আছে মাঝারি সাইজের। ফলের মৌসুমে যেগুলো ফলও দেয়। আঙিনার পাশেই বাহিরের কলঘর। আঙিনার সামনাসামনি মেইন দরজা। দরজার সামনের বাগানবিলাস ফুলগাছের অনেকটা চালের উপর দিয়ে ভেতরেও এসেছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হবে এখন। প্রতিদিনের অভ্যাসগত ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল ইরিন। এর মাঝেই কারোর পায়ের শব্দে বারান্দায় তাকালো ইরিন। আঙিনার মাঝামাঝি বারান্দা ও ঘরে যাবার দরজার সম্মুখে কাব্য এসে দাঁড়িয়েছে কেবল। দেখেই বোঝা যাচ্ছে সদ্য ঘুম থেকে উঠে এসেছে। ঘুম ঘুম চোখে এলোমেলো চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইরিন চোখ ফিরিয়ে নিল। ফুল গাছে পানি দেওয়ায় মনোযোগ হতেই কাব্য বারান্দার দরজার সিঁড়ি থেকে আঙিনায় নামল। সামান্য এগিয়ে এসে ওকে শুধাল, ইফতি কোথায়? ইরিনকে বলা প্রথম বাক্য, প্রথমবার কথা বলা, কিছু জিজ্ঞেস করা। যেটাই হোক না কেন, পছন্দের মানুষের ওকে বলা প্রথম কথায় থতমতি খেল যেন। অতি উত্তেজনায় জবাব দিতেও ভুলে গেল ইরিন। কাব্য জবাবের অপেক্ষায় রইল কয়েক সেকেন্ডে, পেল না। ফের বলল, ইফতি কোথায় গেছে? ভাইয়া তো বাবার সাথে বেরিয়েছিল। কাপা কাপা কণ্ঠস্বরে জবাব ইরিনের। দুপুরে খাওয়া দাওয়ার পর ইফতির রুমে শুয়েছিল কাব্য। সারাদিনের জার্নিতে ক্লান্ত শরীরে কখন চোখ দুটো লেখে গেছে বুঝতেই পারেনি। ঘুমিয়ে উঠেছে কেবল। উঠে ইফতিকে পান না। কল দিলেও ফোন রুমেই বেজে ওঠে। বাড়ি জুড়ে নিস্তব্ধতার মাঝে বাইরে থেকে কিছুর আওয়াজ পায়, তখনই বেরিয়ে এসে দেখে ইরিনকে। কাব্য আবারও বলে, আন্টি কোথায়? মা বাহিরে, কাজ করছিল। প্রত্যুত্তরে কিছু বলল না কাব্য। ইরিন ফের মনোযোগী হবার চেষ্টা করলেও গাছে পানি দেবার, তবে পারছে না। পারবেই বা কী করে? ওর সামনেই যে কাব্য ঘুরে ফিরে গাছগুলো দেখছে, ওর গাছে পানি দেওয়া দেখছে। তবুও যথাসম্ভব চেষ্টা। কাব্য বলল, এই গাছগুলো তুমি লাগিয়েছ? বাবা, আর ভাইয়াও লাগিয়েছে। কাব্য অবাক হল। এতদিন জানতো মেয়ে মানুষগুলোই শুধু ফুলগাছের শখ রাখে, কিন্তু ইফতির সাথে ওর বাবারও যে ফুলগাছের শখ রাখে জানা ছিল না। সবগুলো ফুলগাছ এক এক করে দেখল কাব্য, কিছু ফুল মোবাইলের ক্যামেরা বন্দি করতেও ভুলল না। ততক্ষণে ইরিনের সবগুলো গাছে পানি দেওয়া শেষ। মগ ও বালতি কলপারে রেখে আসল। এরপর মায়ের খোঁজে বাহিরেই যাচ্ছিল, তখনই কাব্য ডেকে উঠল ওকে, এই শোন। পিছন ফিরে তাকায় ইরিন। প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকিয়ে শুধায়, কি বলবেন? তোমার নামটা যেন কি? কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়ল ইরিনের। সেই ঘণ্টাখানিক ধরে লোকটার সামনেই ওকে সবাই নাম ধরে ডাকছে, অথচ এই মানুষটা এখন জানতে চাইছে ওর নাকি। বেশ অবাক ইরিন। অবাকতা নিয়েই মনের কথাটা মুখে বলেই ফেলল, আপনার সামনেই সবাই আমাকে ডাকছে, আর আপনি আমার নাম জানেন না? নাম কি তোমার? ইরিন ইয়াসোনা আহমেদ ইরিন। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম তোমার নাম হরিণ। অবাক কণ্ঠে বলল ইরিন। নিজের নামের সাথে এই হরিণ নামটির সম্পর্ক খুঁজতে লাগল। পেল কিছুটা মিল, কিন্তু কাব্যর হরিণ বালার কারণটা খুঁজে পেল না। মানুষটাকে দেখে মজা দিচ্ছে এমনটাও তো মনে হচ্ছে না। তবে কি সত্যিই ওর নাম হরিণ ভেবেছিল? শুধাল ইরিন, আমার নাম ইরিন হরিণ কেন মনে হলো আপনার? ইরিন হরিণ। কতটা সিমিলার ওয়ার্ড হয়ের পরিবর্তন শুধু। মনে হতেই পারে। ন ও নয়েরও বিরাট পার্থক্য আছে। উমম, তা ঠিক বলেছ। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার ভাবনায় তোমার হরিণ নামটার অন্য কারণ আছে। কি কারণ? আজ নয়।
কিছুদিন আছি তো, বলবো একদিন, বলেই কাব্য ওকে পাশ কাটিয়ে চলে গেল বাহিরে। এদিকে হতভম্বের ন্যায় নিশ্চুপে দাঁড়িয়ে রইল ইরিন। মানুষটাকে গুরুগম্ভীর ও চুপচাপ স্বভাব বলে মনে হলেও এখন তা মনে হচ্ছে না, আবার কথাতে মজা করছে বলেও মনে হচ্ছে না। তাহলে এই মানুষটা কেমন ধাঁচের? নিজ মনে প্রশ্ন করে ইরিন, কিন্তু উত্তর পায় না। পরদিন গ্রাম ঘুরতে বেরোয় ইফতি ও কাব্য। এর পরদিন থেকে দূরে কোথাও যাবার প্ল্যান করলেও আজ কাছে পিঠে ঘুরতে চায়। গ্রামের স্কুল, বাজার, বিলগুলো ঘুরে ওরা আসে দিঘির পাড়ে, যেটা ইফতিদের বাড়ির খুব কাছে। পায়ে হেঁটে 2 মিনিট হবে বোধ হয়। দিঘির সাথেই লাগোয়া বিশাল মাঠ। গ্রামের বিভিন্ন অনুষ্ঠান ও ফুটবল, ক্রিকেট খেলা সেখানেই হয়। এছাড়াও বিকেল করে ছেলেপেলেরা দল বেঁধে আসে খেলতে। আজ অবশ্য খেলছে না কেউই। গ্রামেরই 2-1 মানুষ কাজ করছে শুধু। তখন বিকেল গড়িয়ে গেছে। পূর্ব দিকে মাঠ ও পশ্চিমে বিশাল দিঘিটা, যার ফলে সূর্যাস্ত খুব সুন্দরভাবেই দেখা যায়। কাব্য ইফতি পাড়ের সবুজ ঘাসের উপর বসল। ইফতি ওকে উদ্দেশ্য করে বলল, তো কেমন লাগলো? কি ফিরতি প্রশ্ন কাব্যর। ইফতি কপালে ভাঁজ ফেলে ওর দিকে তাকালো। বলল, যেটা শুনতে চাইছি সেটা। ভালো লেগেছে তোদের গ্রামটা আসলেই অনেক সুন্দর। একদম কথা ঘুরাবি না। আমি যেটা জানতে চাইছি সেটা বল। মুচকি হাসে কাব্য। ছোট্ট একটা ইটের টুকরো নিয়ে ছুঁড়ে মারে দিঘির পানিতে। ফের ইফতির পানে তাকিয়ে বলে, আগে তো জানি আমাকে কেমন লাগলো। কাব্য, তুই কিন্তু ভাইয়া। হঠাৎ ইরিনের কণ্ঠস্বরে চুপ করে গেল ইফতি। ওরা দুজনেই পিছন ফিরে তাকালো। ইরিন দাঁড়িয়ে আছে। ওদের তাকানো দেখেই সুধাল, ভাইয়া তোরা এখানে? কাব্যকে নিয়ে বেরিয়েছিলাম, ঘুরতে ঘুরতে এখানে এসে থামলাম। তুই কেন এদিকে? বলল ইফতি। ভাইয়ের কথায় যেন বরাবরের মতো আশকারা পেল ইরিন। অভিযোগ গলায় বলল, আমি কি ইচ্ছে করে এসেছি? মা পাঠিয়েছে হাঁসগুলো নিয়ে যেতে। বজ্জাত হাঁসগুলো একা একা যেতে পারে না, এদের জন্য রোজ রোজ ছুটতে হয় আমার। বোনের কথার মুখভঙ্গিতে হাসিই পেল ইফতির। মুচকি হাসতেই ইরিন কাদো কাদো স্বরে আহ্লাদি হয়ে বলে উঠল, তুই হাসছিস, ভাল্লাগে না, পারবো না আমি নিয়ে যেতে। হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। নিতে হবে না তোকে, বসো এখানে। বসল না ইরিন। কপাল কুঁচকে তাকালো। ইফতির দিকে তাকালেও দেখছে কাব্যকে। গাঢ় নেভি ব্লু রঙের ফুল হাতাটি শার্ট ছেলেটার পরনে। বরাবরের মতো হাতা ভাঁজ করে উঠিয়ে রাখা কনুইয়ের কাছাকাছি। ওদের তাকিয়েই বলল, উহু, বসবো না। বসতে বলছি, বসো না। আমি হাঁসগুলো নিয়ে যাব যাবার সময়ে, বলল ইফতি। ইরিন এবার ভাইয়ের পাশে বসল। ও বসতেই হাই তুলে ঘাসের উপর শুয়ে পড়ল কাব্য। ওকে শুতে দেখে ইফতি বলল, কি রে, আমার গ্রাম তোকে ডাকছে নাকি গ্রামের মাটি? দুটোই, সাথে বোধহয় আরও কিছু ডাকছে। ইফতি কথাটা বুঝতে পারলেও ইরিন বুঝল না। জিজ্ঞেস করেই ফেলল, কি ডাকছে ভাইয়া? কাব্যকে উদ্দেশ্য করে বলল। কাব্য শুয়েই ওর দিকে তাকালো। কথা ঘুরিয়ে বলে উঠল, শহরের যানজটের শব্দে ক্লান্ত, হাঁপিয়ে যাওয়া আমি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছি। পাখির ডাক, দিঘির জলের ঢেউয়ের শব্দ, কাঁচা মাটির গন্ধ নতুন করে আমাকে ডাকছে যেন। শহুরে মানুষটার এমন কথায় মুগ্ধ হলো যেন ইরিন। ছোট্ট থেকে গ্রামেই বড় হওয়া ইরিনের, কিন্তু এভাবে কখনো ভেবে দেখেনি। অথচ মানুষটা দুদিনেই কি সুন্দর বর্ণনা করে ফেলল ওর গ্রামের। ইফতি ওর পায়ের উড়ুতে হাতের চাপড় মেরে বলল, এতদিন গ্রামে আসতে বললে মুখ কুঁচকে ফেলতি, এখন কবি সাহিত্যিক হয়ে গেছস ব্যাটা। কিছু মুগ্ধতা কবি সাহিত্যিকও বানিয়ে ছাড়ে। বলেই উঠে বসল কাব্য। ইফতির পিছনে চাপড় মেরে বলল, এত বছর ধরে প্রেম করছিস, তোর তো জানার কথা এটা। এ কথায় উৎসাহিত হয়ে পড়ল ইরিন। বলে উঠল, হ্যাঁ ভাইয়া, এবার তো ভাবির কথা জিজ্ঞেস করতেই ভুলে গেছি। কেমন আছে ভাবি? আছে ওর মতন, বিয়ের জন্য প্যারা দিচ্ছে। কি বলিস তুই? সত্যি মাকে বলতে হবে কথাটা। দ্বিগুণ উৎসাহিত হয়ে পড়ল ইরিন। ইফতির প্রেমিকার কথা জানে ইরিন।
শুধু ওই না, মা বাবাও জানে। ওনারা শুধু অপেক্ষায় আছেন কবে ছেলেটা বিয়ের জন্য রাজি হবে আর কবে ওনারা ছেলের বউকে ঘরে তুলবেন। কিন্তু ইফতি রাজি নয়। বলল, একদম বলবি না। আগে চাকরিতে সেটেলড হই, তোর বিয়ে দেই, তারপর। আমার বিয়ে? ততদিনে বুড়ো হবি বলে দিলাম। ইফতি কাব্য দুজনই হেসে ফেলল। ইফতি বলল, কেন, বিয়ে করার ইচ্ছে নেই বুঝি? উহু, তোদের ছেড়ে আমি কোথায় যাব না, আহ্লাদি স্বরে বলল ইরিন। ইফতি ফের হাসল। এদিকে প্রসঙ্গ পাল্টাতে ইফতিকে উদ্দেশ্য করে কাব্য বলল, বাই দ্য ওয়ে, বিয়ের কথা যখন বলছিস তখন আমার কথা ভাবতে পারিস। ভাবছি বিয়ে শাদি করে তোদের গ্রামেই সেটেলড হয়ে যাব। কাব্য, তুই? হঠাৎ ফোনের শব্দে থেমে গেল ইফতি। ইফতিরই মোবাইল বেজে উঠেছে। পকেট থেকে মোবাইল বের করেই দেখল ওর প্রেমিকা। একটু আসছি বলে উঠে গেল সেখান থেকে, খানিকটা দূরেই। এদিকে ইফতি যেতেই কাব্য ইরিনকে বলল, তোমাদের গ্রামটা আমার সত্যিই ভালো লেগেছে, বুঝলে হরিণ, তোমার চেনাজানার মধ্যে কোন মেয়ে থাকলে কিন্তু আমার কথা বলতে পারো। আপনি আবার আমাকে হরিণ বলছেন? এখন জানেন তো আমার নাম, কিন্তু এই নামটাই যে তোমার সাথে মানাচ্ছে। আপনি কিন্তু এখনো বলেননি, কারণ কি? কারণ বললে না হয় ডাকার অনুমতি দিতাম। অনুমতি নেবার অপেক্ষায় আমি থাকি না, বুঝেছ হরিণ? বলেই উঠে গেল কাব্য। এদিকে বোকার মতো হতভম্বের ন্যায় বসে রইল ইরিন। সপ্তাহের বেশি কাব্যর গ্রামে থাকার কথা থাকলেও 3 দিনের বেশি থাকতে পারল না ও। দুপুরের সবার সাথে খেতে বসেছে কাব্য, হঠাৎই বড় বোনের কল আসে। খাবার মাঝে কথা বলবে না ভাবলেও বড় বোনের কল উপেক্ষা করতে পারে না। কল ধরে জানতে পারে ওর বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন, হসপিটালে ভর্তি হয়েছেন। কাব্য যেন ইমিডিয়েটলি ঢাকা ফিরে। বাবার কথা শুনে টেবিলে বসে আর মুখে ভাত নিতে পারে না ছেলেটা। তৎক্ষণাৎ জামাকাপড় গুছিয়ে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্য। ইফতি একা ছাড়ল না কাব্য। ও জামাকাপড় গুছিয়ে বেরিয়ে পড়ে। তখনও ইরিন কলেজ থেকে বাড়ি ফিরেনি। পথিমধ্যে যখন ভান গাড়ি করে বাড়ি ফিরছিল তখনই দেখা হয়ে যায় কাব্য ও ইফতির সাথে। হন্তদন্ত হয়ে ওদের যেতে দেখে অবাক হয়ে বলে, ভাইয়া, এভাবে কোথায় যাচ্ছিস তোরা? ঢাকা ফিরছি বাচ্চা। কাব্যর বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে আছে। যেতেই হবে আমাদের। সাবধানে থাকিস। ব্যাস, এতটুকুই শুনতে পেল ইরিন। চিন্তিত মুখের কাব্যর কণ্ঠে কিছুই শুনতে পেল না, কিছু বলার জন্য অপেক্ষায় রাখল না ওকে, চলে গেল। এদিকে ইরিন বাড়ি ফিরে মায়ের কাছে আরও বিস্তার জানল। কাব্যর বাবার হার্টের সমস্যা। এর আগে একবার রিং পরানো হয়েছিল, আবার ভালভের সমস্যা দেখা দিয়েছে। কাব্য ঠিক কতটা উত্তেজিত ও টেনশনে ছিল সেটাও জানল। সবটা শোনার পর ইরিনের ছোট মনটা বেশ আহত হয়ে উঠল। মা নেই কাব্যর, এখন যদি বাবারও কিছু হয়ে যায়। এর মাঝে 3টে দিন পেরিয়ে গেল। এই 3 দিন লাগাতার কাব্যর বাবার অসুস্থতার খবর পেলে তা বন্ধ হলো 3 দিন পর, যখন বাড়ি ফিরল ইফতি। 2-3 দিনে ঘরের ছেলেই হয়ে উঠেছিল কাব্য, বিশেষ করে ইতি বেগমের কাছে। ছেলেটার বাবার এই অবস্থায় তিনি নিয়ম করে ইরিনকে দিয়ে ইফতিকে ফোন করিয়েছে এবং খোঁজ খবর নিয়েছে কাব্যর বাবার। দিন 3 পর ইফতি বাড়ি ফেরার পর শুধু এতটুকুই জানতে পেরেছে ইরিন, কাব্যর বাবার আবারও অপারেশন করাতে হবে, আর সেটাও দেশের বাহিরে। তারই ব্যবস্থা করছে কাব্য। ইফতি বাড়ি ফেরার পর ইতি বেগম ঠিকই নিয়মিত খোঁজ খবর পেলেন, কিন্তু তা ইরিনের কান পর্যন্ত পৌঁছাল না। ইরিন কাব্যর খোঁজ নেবার চেষ্টা করেনি এমন না, কিন্তু কিছু যেন বাধা হয়ে আসতো ওর সামনে। সেই সাথে উত্তর খুঁজত ওকে হরিণ বলে সম্বোধন করার কারণ। পায় নিয়ের উত্তরও। সময় নিজ গতিতে পেরিয়ে যেতে লাগলো, ধীরে ধীরে কাব্য নামক মানুষটার কথাও ভুলে যেতে থাকলো ইরিন। ঠিক ভুলে যেতে থাকলো না, পড়াশোনার চাপে মনেই করতে পারল না মানুষটাকে। ইরিনের প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে শেষ হলো, মাস খানিকের মাঝে ফাইনাল পরীক্ষাও চলে এলো। সম্পূর্ণ মনোযোগ ইরিনের টিকে রইল পড়াশোনায়। তার একটাই লক্ষ্য, শহরের কলেজে পড়তে পারেনি তাতে কি, শহরের ভার্সিটিতে চান্স নিতেই পারে। ওর বাবা এক কথার মানুষ। বলেই দিয়েছেন, ভাইয়ের মতো শহরের ভার্সিটিতে পড়তে হলে নিজের জায়গা আগে দখল করতে হবে।
সাথেই ও বলেছেন জিপিএ 5 পেলে তবেই সুযোগ পাবে অ্যাডমিশন কোচিংয়ের জন্য, নয়তো শ্বশুর বাড়ির রাস্তা দেখতে হবে। কপাল খারাপ ছিল ইরিনের, ভাগ্য সহায় না হয়ে মাত্র কিছু নাম্বারের জন্য মিস করে গেল জিপিএ 5, কিন্তু অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হবার জন্য হবার সুযোগ ঠিকই পেল ইরিন। প্রায় কয়েক বছরের সাধনা ইরিনের, বাবা রাজি হলেন অ্যাডমিশন কোচিং এর জন্য। ইরিনও পেয়ে বসল, থেমে থাকতে চাইল না। কোচিং ও ভাইয়ের সাহায্যে বাড়িতেই অ্যাডমিশনের জন্য পড়াশোনা চালিয়ে যেতে থাকল। ততদিনে ইফতি মাস্টার্স শেষ করে বেসরকারি এক ব্যাংকে চাকরি পেয়েছে। শুনেছে কাব্যও তার বাবার কোম্পানিতে ঢুকেছে। ইফতি সারাদিন সময় না পেলে রাতে ঠিকই পড়াশোনার জন্য বোনকে সময় দিয়েছে। তবে ভাগ্য বোধহয় সহায় ছিল না ইরিনের। অ্যাডমিশন পরীক্ষার পর তার কোন ভার্সিটিতেই চান্স এলো না ওর। বাবার আদরের মেয়ে ইরিন, শ্বশুর বাড়ির রাস্তা দেখতে হবে, বাবার বলা কথাটা নিছকই মজার ছলে নিয়েছিল ইরিন। কিন্তু বাবার কথাটাই যে সত্যি হবে তা কল্পনাও করতে পারেনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট নিয়ে ভর্তি হবার পরেই বাড়িতে ইরিনের বিয়ের কথাবার্তা চলল। বাবা মাকে এটাও বলতে শোনা গেল, ওরা শিক্ষিত মানুষ, বিয়ের পর নিশ্চয়ই আমাদের ইরিনকে বসিয়ে রাখবে না, পড়াশোনা করাবেই। বাবা মায়ের কথাটা শোনার পর ইরিন যেন ভেঙে পড়ল, কিছুতেই বিয়ে করবে না বলতে থাকল। কিন্তু ওর বাবা সাফ সাফ জানিয়ে দিলেন, পরশু পাত্রপক্ষ দেখতে আসবে তোমাকে। এমন ছেলে হাজারে একটা। ভঙ্গুর ইরিন এবার বড় ভাইয়ের শরণাপন্ন হল। কল করে ইফতিকে জানালো ছেলে পক্ষের ওকে দেখতে আসার কথা। বলল, ভাইয়া তুই জলদি বাসায় আয়, বাবা কি শুরু করেছে এসে দেখ। কি হয়েছে বাচ্চা? বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে ভাইয়া, পাত্রপক্ষ দেখতে আসবে আমাকে। এতক্ষণে ব্যাপারটা ধরতে পারে ইফতি। সুপ্ত নিঃশ্বাস ছেড়ে আস্তে করে বলে, আমি জানি। তুই জানিস? বাবাকে বারণ করিস নি কেন? এখনই বাবাকে কল করে বারণ করে দে। করব না আমি বিয়ে। শান্ত হ বাচ্চা, দেখতে আসলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। বিস্মিত ইরিন। ওর ভাইয়া ওকে এ কথা বলল কি করে? সুধাল, ভাইয়া তুই এই কথা বলছিস? হ্যাঁ বলছি, কালকে তো শুধু ওরা দেখতে আসবে তোকে। দেখতে আসলেই কি বিয়ে হয়? আমি তো আসছিই কালকে। মতামতেরও একটা ব্যাপার আছে না? না হয় বারণ করে দিবি। ইরিন হার মানতে চাইল না, কিন্তু মা বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গিয়ে অনড়ও থাকতে পারল না। সেই পাত্রপক্ষের সামনে পরদিন যেতেই হলো ওকে। ভাবল ছেলেকে পছন্দ হচ্ছে না বলে সোজা বারণ করে দেবে। ভাগ্যের রেখা ইরিনের অন্যদিকেই মোড় নিল যেন। পাত্র হিসেবে কাব্যকে দেখে হতভম্বের ন্যায় দাঁড়িয়ে গেল ইরিন। কাব্য কামরান মেহতাব কাব্য, ওর ভাইয়ের সেই বন্ধটা, যাকে একসময় সূক্ষ্ম অনুভূতিতে ভালো লাগার তালিকায় রেখেছিল, যে মানুষটার উপর একসময় ক্রাশ নামক বাসটা খেয়েই বসেছিল, কিন্তু সময়ের সাথে সাথে ভুলেও বসেছিল। সেই মানুষটাই কি না আজ ওর দুয়ারে ওকে দেখতে এসেছে। বিস্মিত হতভম্ব ইরিনকে বসতে বললেন কাব্যর বাবা। হতভম্ব নিয়েই ইরিন কাব্যর বোনের পাশে বসল। শুরু হলো ওদের বিয়ের কথাবার্তা। মেয়েকে তাদের পছন্দ হলো কি না তা বলল না, সরাসরি বিয়ের আলোচনাতেই গেলেন ভদ্রলোকটা। কথাবার্তার এক পর্যায়ে কাব্যর সাথে আলাদা কথা বলতে পাঠানো হলো ইরিনকে। ইরিনের ঘরে ঘরে ঢুকেই শক্ত হয়ে দাঁড়িয়ে গেল ইরিন। পিছন পিছন ঢুকল কাব্য। দরজা সামান্য ভিড়িয়ে দিয়ে ইরিনের কাছাকাছি এসে দাঁড়ালো। ডেকে উঠল ওকে, হরিণ। বরাবরের মতোই বিস্ময় নিয়ে পিছন ফিরল ইরিন, চোখে প্রশ্নবিদ্ধ চাহনি। কাব্য মুচকি হেসে সুধাল, আজ শুনবে তোমাকে আমার ইরিন বলার কারণ। শুনতে আগ্রহী উদ্গ্রীব ইরিন, কিন্তু মুখ ফুটে কিছুই বলল না। কাব্য ফের মুচকি হেসে বলল, ওই থাকে না হরিণের মতো টানা টানা চোখ তোমার, কিন্তু তা নেই। তোমার চাহনিতে একটা টান আছে, হরিণের মতো মায়াবী। ইরিন প্রত্যুত্তর করল না। কাব্য বিছানায় বসল। ওকেও হাতের ইশারায় বসতে বলল। বসল ইরিন। ছেলেটা বলতে লাগল, প্রথম যেদিন তোমার ছবি দেখেছিলাম, ইফতিকে দেখিয়ে বলেছিলাম, হরিণ চাহনির এই মেয়েটাকে। এই চাহনির প্রেমে পড়ে গেলাম বন্ধু।
ইফতি দেখল তোমার ছবি, বলল তোমার কথা। আমি অবাক হয়ে ভাবলাম, চহনির সাথে একটা মানুষের নামের মিল কি করে হতে পারে। পরে ভাবলাম, চাহনিতেই নামকরণ করতে পারে। থামে কাব্য, সময় নেয় একটু। ফের বলতে লাগলো, সেদিন থেকেই পড়েছিলাম তোমার চাহনির প্রেমে। এরপর তোমাকে দেখার পর পুরো মানুষটার প্রেমেই পড়লাম। আপনি কি সব বলছেন এগুলো? সত্যি বলছি, তোমার চাহনি, তোমার অবাক হওয়া, তোমার বিস্মিত হয়ে তাকিয়ে থাকা, পুরো তুমিটার প্রেমে পড়েছিলাম আমি সেদিন দিঘির পাড়েই। আফসোস, সময় নিয়েছি বড্ড বেশি। একটু থামল কাব্য। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলে উঠল, হয়তো আরও দীর্ঘ হতো সময় নেওয়াটা। কিন্তু বাবা অসুস্থ। শেষ ইচ্ছে ছেলের বউকে দেখে যেতে চায়। এদিক থেকে ইফতিও বলল, তোমার কথাটা বাসায় জানিয়ে দিতে। তাই আর ভাইয়া? ভাইয়া সবটা জানতো? হ্যাঁ, ওই আঙ্কেল আন্টিকে আমার কথা বলে বিয়ে পর্যন্ত নিয়ে এলো। কি করবে তো আমাকে বিয়ে? পছন্দ ছিল ইরিনের কাব্যকে, কিন্তু বিয়ে, সংসার, ভালোবাসা এগুলো কখনো ভাবনায় আনেনি। আর সেই মানুষটাই কি না ওর মতো এক গ্রামের মেয়েকে বিয়ে করতে উদ্গ্রীব। না বলতে পারল না ইরিন, হ্যাঁও বলল না। পুরো বিয়ের আলোচনা অনুষ্ঠানে ও কিছুই বলল না। চঞ্চল মেয়েটি নীরব হয়ে গেল, নীরবতা মাঝেই ওর বিয়েটাও হয়ে গেল কাব্যর সাথে। বিয়ের পর মেয়েটা প্রথমবারের মতো ঢাকা শহরে পা রাখল স্বামীর হাত ধরে। শাশুড়ি বিহীন নানাস, শ্বশুর ও স্বামীকে নিয়ে ছোট এক সংসার গড়ে উঠল। ইরিনকে কিছুই করতে হতো না। কিছু না করেই যেন অনেক কিছু করত ও। পরিশিষ্ট। কাব্য ও ইরিনের বিয়ের প্রায় ৩ মাস হয়েছে। এর মাঝে কাব্য শ্বশুর বাড়ি এসেছে এই নিয়ে মাত্র ২ বার। না আসার কারণ হলো ইরিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্যান্ডেল করানো হয়েছে ইরিনের। দ্বিতীয়বারের মতো প্রিপারেশন নেওয়া হচ্ছে ওর অ্যাডমিশন পরীক্ষার। যে করেই হোক, এবার কোন ভার্সিটিতে চান্স পেতেই হবে ওকে, যার সম্পূর্ণ তদারকি করছে কাব্য। এবার গ্রামে এসেছে ওরা ইফতির জন্য, ইফতির বিয়ের জন্য। নিজের বিয়ের পর এবার বন্ধুর বিয়েটা দিয়ে দিতেই চায় কাব্য। মেয়ে আগেই পছন্দের, এখন শুধু বিয়ের কথা বার্তার জন্যই যাওয়া। পরদিন বিকেলে একটু হাঁটতে বের হয় কাব্য, সাথে ইরিনও। হাঁটতে হাঁটতে গিয়ে বসে ওদের বাড়ির কাছের ওই দিঘির পাড়ে। বিকেলের সূর্য তখন পশ্চিমাকাশে হেলে পড়েছে অনেকটা। মাঠে অনেক ছেলেরা খেলছে। কাব্য ঘাসের উপর বসতেই ইরিন ওকে শুধাল, এখানে এলেন যে? পুরানো কিছু স্মৃতি তাজা করতে। যেমন? তোমাকে বলেছিলাম না, তোমার চাহনি, তোমার অবাক হওয়া, তোমার বিস্মিত হয়ে তাকিয়ে থাকা, পুরো তুমিটার প্রেমে পড়েছিলাম আমি এই দিঘির পাড়েই, আজ সেগুলোই তাজা হয়ে উঠছে। হাসল ইরিন। বলল, শুধু আমিই আপনার প্রেমে পড়তে পারলাম না। পারোনি? হয়তো না। পড়েছ। উদ্গ্রীব ও চিন্তা মুখর হয়ে রোজ রোজ না খেয়ে স্বামীর অপেক্ষা করাটাকে আমি প্রেমই বলবো? এটাকেই কি প্রেম বলে? অবাক কণ্ঠে শুধায় ইরিন। কাব্য হেসে ওঠে। তখনই সামনে তাকিয়ে খেয়াল করে পাড়ে থাকা জংলি ফুলের উপর এক প্রজাপতি এসে বসেছে। কিছুক্ষণ পর আরও একটা এলো। সেটা ফুলে বসতেই আগেরটা উড়ে গেল, গিয়ে বসল এক গাছের পাতার উপর। সেই প্রজাপতি আবারও উঠে গেল। দূরে উড়ে গিয়ে আবারও ফিরে এসে বসল এক জংলি গাছের পাতায়। তারপর দুটোই আবার উড়ে চলে গেল। সেটা দেখে যেন কাব্যর বেশ মজা লাগল। ইরিনকে হাতের ইশারায় দেখালো। ইরিন মুচকি হেসে বলল, আমার জীবনে আপনি এসেছেন ওই প্রজাপতির মতোই। হঠাৎ করেই, অনাকাঙ্ক্ষিতভাবে। তখনও ভাবিনি, সেই আপনিই হবেন আমার সঙ্গী। কাব্য হেসে ওর হাত ছুঁয়ে দিল। ঠোঁটে হাসি নিয়েই বলল, আমার অনুভূতি তখন কেমন ছিল জানো? কেমন ছিল? আমার অনুভূতি প্রজাপতির পাখার মতো, কখনো স্পষ্ট, কখনো অদৃশ্য, অপ্রতিরোধ্য হয়ে উড়াল দেয় তোমার আকাশে, আর প্রজাপতির ন্যায় সূক্ষ্ম অনুভবে আমার সঙ্গ ছুঁয়ে যায়। হাতের বাঁধন দৃঢ় করে কাব্য। দৃঢ় করা হাতের পানে তাকিয়ে আস্তে করে বলে, অনুভবে আমার সঙ্গ ছুঁয়ে যায়, এভাবে। সমাপ্ত। তোমার প্রজাপতির পাখা। লেখনীতে রিধিমা জান্নাত।